নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিকের উপর আজকে আলোচনা করব সেটা হচ্ছে রাহু মঙ্গলের যে অঙ্গারক যোগ সংগঠিত হতে চলেছে তার উপরে একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা, তারপরে লগ্ন ভিত্তিক, মূলত তত্ত্ব লগ্ন ভিত্তিক খুব সংক্ষিপ্ত আলোচনা করে দেব। কারণ আমি যে মান্থলি প্রেডিকশন করে দিই তাতে জুলাই মাসের প্রেডিকশন অলমোস্ট আমার করা হয়ে গেছে মানে 6টা অলরেডি আপলোডেড হয়েছে, 6টা ইয়েট টু বি আপলোডেড, সেটা আগামী 2-3 দিনের মধ্যে আশা করি হয়ে যাবে। তো সেই জন্য আমি যেখানে সার্বিকভাবে বলে রাখছি, আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি একদম ইন্ট্রেন্সিক ম্যাটারে বলবো না, তবে গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব আমি বলে দেব। এটা নাম্বার 1। আর নাম্বার 2 যেটা মুখ্যত বলার সেটা হচ্ছে এই যে অঙ্গারক যোগ সংগঠিত হতে চলেছে এর একটা সার্বিক ফলাফল, অ্যাবস্ট্রাক্ট নেচার। তো আমি আলোচনার দ্রুত চলে যাচ্ছি এবং আলোচনায় যাওয়ার আগে আপনাদের দয়া করে বলছি একটু ব্যাপারটা শেয়ার করবে যাতে বেশি সংখ্যক মানুষ জানতে পারে। কারণ বহু মানুষ একটু বেশ ভীতির সহকারে আমাকে জানতে চেয়েছেন এর সম্ভাবনা কি আছে। তো সেটা আমি পণ্ডিতদের মত অনুসারে আমি ডিকোডিং করার চেষ্টা করেছি। আমি একদম স্পেসিফিক আলোচনায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে রাহু মঙ্গলের যে অঙ্গারক যোগ সংগঠিত হতে চলেছে সেই অঙ্গারক যোগ কতটা স্পেসিফাইড আপনাদের জন্য সেটা। আগামী 27 তারিখ মঙ্গল কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে নিজের মূল ত্রিকোণ মেষ রাশিতে প্রবেশ করবে এবং রাহু সেখানে অলরেডি অবস্থান করছে এবং রাহু দীর্ঘদিন অবস্থান করবে সামনের বছর 30শে অক্টোবর পর্যন্ত। এর মধ্যে বেশ কতগুলো প্ল্যানেটের সাথে রাহুর মেষ রাশিতে একসাথে অবস্থান করবে এবং প্রত্যেকটি গ্রহ মেষ রাশির কারকতা অনুসারে এবং রাহুর যে ডেভিলিশ প্রবৃত্তি আছে সেই প্রবৃত্তি অনুসারে সেটাকে মানে ম্যাল ফাংশন করবারও চেষ্টা করবে। এবার ম্যাল ফাংশন রাহু দুভাবে করতে পারে। এক হচ্ছে যদি কোনো পজিটিভ প্ল্যানেট হয় তাহলে তাকে সহজেই রাহু ম্যাল ফাংশন করতে পারে। আরেকটা ম্যাল ফাংশন হচ্ছে সেই প্ল্যানেট যদি নিজেই কিছুটা ম্যাল এফেক্টেড হয় তাহলে রাহু সেটাকে অটোমেটিক্যালি অ্যাম্পলিফাইড করে দিতে পারে। এই দুইভাবে রাহু করতে পারে। এবারে যে অ্যাম্পলিফিকেশন অফ নেগেটিভিটি সেটা মঙ্গলের ক্ষেত্রে বেশি হয়, কারণ মঙ্গল নিজে তামস গুণের প্ল্যানেট এবং এই তামস গুণ হওয়ার জন্য অর্থাৎ তামসিক এবং সামান্য একটু রাজসিক এবং অতীব সামান্য অংশ সাত্ত্বিক প্রকৃতি মঙ্গলের মধ্যে আছে। সেটা 108টা নবাংশের মধ্যে মাত্র 3টে নবাংশে মানে 10 ডিগ্রির মতো মঙ্গলের এই সাত্ত্বিক গুণ কারকতা বেশি বৃদ্ধি পায়। বাদ বাকি সময় মঙ্গল সামান্য একটু রাজসিক এবং সম্পূর্ণটাই তামসিক প্রবৃত্তি করে। মঙ্গলের নেচার সম্পর্কে যদি আপনাদের বলি সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে যে কোনো রকমের থ্রাস্ট, যে কোনো রকমের অ্যাক্সেলারেশন অর্থাৎ গতির প্ল্যানেট। অর্থাৎ মঙ্গল আমাদের ভিগিয়ার, আমাদের স্ট্রেংথ, আমাদের কারেজ, আমাদের লড়াই করবার প্রবণতা, আমাদের কোনো জায়গায় টিকে থাকবার মানসিকতা, একটা সোলজারের যা প্রবৃত্তি হয় সেটা মঙ্গল রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি। এবং তার মধ্যে কিছুটা অ্যারোগেন্স, কিছুটা অ্যাগ্রেসিভনেস, কিছুটা হটকারিতা যাকে বলা যায়, সমস্ত কিছুর মেলবন্ধন আছে, কিন্তু তার মধ্যে প্রভূত স্ট্রেংথ আছে এবং তার সাথে কতগুলো পজিটিভ জায়গাও রয়েছে। মঙ্গল আমাদের ল্যান্ডকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল আমাদের এই পৃথিবীর যত যুদ্ধ আমি বহুবার বলেছি বা যত বিবাদ সেটা মুখ্যত কিছু সম্পত্তিগত কারণেই ঘটে থাকে। সেটা মেটেরিয়াল, মুখ্যতই মেটেরিয়াল, না হলে সে যুদ্ধ করবে কেন। এই মেটেরিয়াল জায়গাতে একটা বড় অংশ দেখা যায় যে ইমুভেবল প্রপার্টির সাথে যুক্ত, অর্থাৎ যেগুলো জমি বাড়ি, অনেক জায়গা অকুপাই করে নেওয়া, কারোর কোনো স্ট্র্যাটেজিক লোকেশনকে অকুপাই করে নেওয়া। তো এই সমস্ত জায়গাগুলো মঙ্গল আপনাকে বেশি পরিমাণে ইনস্টিগেট করবে এবং মঙ্গল শক্তির প্রতিবিম্ব অ্যাকচুয়ালি, স্ট্রেংথ, দ্য সিম্বল অফ স্ট্রেংথ। তো সে আপনাকে কি করবে, আপনাকে সবসময় সামনের দিকে এগোনোর জন্য অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে থ্রাস্ট দেবে এবং সেই থ্রাস্ট থেকে অনেক সময় এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যেটা আপনাকে
অনেক বেশি অ্যাগ্রেসিভ বা অ্যারোগেন্স করে দেবে, রেস্টলেসনেস সিচুয়েশন তৈরি করে। কারণ মঙ্গলের মূল ত্রিকোণ মেষ রাশি থেকে চতুর্থ ভাব চন্দ্রের, এবং সেখানে তার দৃষ্টি থাকে, মঙ্গল সেখানে নিচেও থাকে। তো সেই সুবাদে আপনাদের মনের মধ্যে অস্থিরতা, কোনো কিছু অকুপাই করা, এক ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের মধ্যে যে ধরনের মানসিক প্রবৃত্তি তৈরি হতে পারে, সব রকম প্রবৃত্তি তৈরি করে। গন্ডগোল, অশান্তি, ঝামেলায় জড়িয়ে যাওয়া, অল্টারকেশনে জড়িয়ে যাওয়া, মানুষের ইগো হার্ট হয়ে যাওয়া, এবং সেই ইগো থেকে একটা অ্যাঙ্গার বা এক ধরনের স্পোরাডিক অ্যাঙ্গার, এবং সেখান থেকে প্রভূত গন্ডগোলের মধ্যে ইনভলভ করে দেওয়া মঙ্গলের একটা নেচার। এবং মঙ্গলের লোকেদের অ্যাকচুয়ালি চোখ এবং তাদের ওয়াকিং অ্যাটিটিউড বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই আপনি সহজে বুঝতে পারবেন দে আর অলওয়েজ বিজি, এবং অনেক সময় বিজি ফর নাথিংও হতে পারে, এবং খুব জোরে হাঁটে তারা, এবং চোখগুলো নর্মালি একটু হিংস্র হয় চোখের মধ্যে স্পিরিচুয়ালিটি খুব কম খুঁজে পাওয়া যায়। এবং তার সাথে যেটা হয় সেটা হচ্ছে কমনীয়তা, নমনীয়তা, সেই ব্যাপারগুলো একটু কম থাকে, অ্যাট্রোসিটি খুব বেশি থাকে। যদি বৃহস্পতি অত্যন্ত শুভ পজিশনে না থাকে, তো সেই মানুষের মধ্যে সবসময় কাজ বা সবসময় কিছু তার চিন্তা ভাবনা এই ধরনের, বিশেষত মেটেরিয়াল জায়গা, সেটা নিয়ে মুখ্যত তার জগৎটা অতিবাহিত হয়, এবং সব কিছুকেই সে ভোগ করবার চেষ্টা করে, এবং ভোগ করবার জন্য সে তীব্র প্রতিযোগিতা বা তীব্র দ্বন্দ্বের মধ্যে অবতীর্ণ হয়ে যায়। প্রচুর পরিমাণে ঝুঁকি নেওয়ার একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করে। মঙ্গল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর পেরিফেরিয়াল পোর্শনকে, আমাদের যে খোলসটা আছে যার মধ্যে নার্ভসগুলো রয়েছে, তো সেই অংশের যে ইলাস্টিসিটি সেটাকে দেয়। সেই জন্য মঙ্গল যদি কখনো ডিস্টার্বড হয়, তো আমাদের ডিসিশন মেকিং এবিলিটি, আমাদের মধ্যে হঠকারিতা, আমাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, হাইপার টেনশন, এগুলো প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, এবং আমাদের অ্যাকচুয়ালি নিজের উপরে কন্ট্রোল নষ্ট করে দেয়। সেই কন্ট্রোল নষ্ট করে দেওয়ার জন্য আমরা এমন কিছু কথাবার্তা বা কাজকর্ম করে ফেলি যেটাকে মানে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস বলা যায় না, আনপ্রেসিডেন্টেড অ্যাক্টিভিটিস হয়ে যায় সেটা। এবং বিতর্কে জড়িয়ে দেওয়া, মঙ্গল মানে সোজা ভাষায় সেটা দাঙ্গাল সৃষ্টি করে। মঙ্গল সবসময় যে কোনো জায়গায় বচসা, বিবাদ, সেটাকেই রিপ্রেজেন্ট করে মুখ্যত। এবং নিজের জিনিস বলতে কোনো মেটেরিয়াল জিনিসকে সেই ব্যক্তিটি, সংশ্লিষ্ট ব্যক্তিটি নিজেকে নিজের বলে মনে করছে, সেটাকে সে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস সে সেটাকে অকুপাই করবার চেষ্টা করবে। তো এই ধরনের একটা প্রবৃত্তি মঙ্গলের মধ্যে কাজ করে, জেদ কাজ করে, তর্ক প্রবণ করে, প্রচুর পরিমাণে আর্গুমেন্টেটিভ নেচার করে, এবং অনেক সময় তারা লজিক্যাল আর্গুমেন্টেশনেও যায়, কিন্তু সেটা এত অ্যাগ্রেসিভলি এবং এত কর্কশভাবে তারা করে যে বহু মানুষের কাছেই বা অধিকাংশ মানুষের কাছেই তারা অপ্রিয় হয়ে যায়, এবং সিচুয়েশনে তারা কোনো খুব একটা মানে যেটাকে বলা যায় যে ইকুইভ্যালেন্স আনতে তারা ব্যর্থ হয় আর কি। এটা তাদের বলতে পারেন একটা নেগেটিভ জায়গা। আর রাহুর প্রকৃতি কি, যত রকম নেগেটিভিটি আছে সবকিছু রাহু ইজ এ ডেমন। রাহুর কোনো জায়গা নেই ঘরে, সে বিভিন্ন ঘরে ঘুরে বেড়ায়, এবং সেই ঘরের কারকতা এবং যে গ্রহ আসবে তার কারকতা অনুসারে রাহু তাকে কাজ করে। আমি আগেই বলেছি, পজিটিভ প্ল্যানেট হলে রাহু হয় তাকে ডিফার্ম করে দেয়, অথবা তার সাথে লড়াই করে তার ক্ষমতাকে কিছুটা নষ্ট করে দেয়, বা অন্যান্য প্ল্যানেট আসলে তা প্রত্যেকটা জায়গার মধ্যেই কিছু নেগেটিভ জায়গা তো রয়েছে, সেই নেগেটিভ কারকতাটাকে রাহু বাড়িয়ে দেয়। আর মঙ্গল ইটসেলফ যেহেতু অনেকটা রাহুর মতন প্রবৃত্তি আছে প্ল্যানেট হিসাবে, তার মধ্যে তামসিক প্রবৃত্তিটা অনেকটাই রয়েছে, সুতরাং সেই তামসিক প্রবৃত্তি মঙ্গল অনেক বেশি বাড়িয়ে দেবে। সেটাকেই আমরা অঙ্গারক যোগ বলি। আমাদের মহর্ষি পরাশর যেটা বলে গেছেন, মঙ্গল অগ্নিতত্ত্বমূলক প্ল্যানেট, বহুবার আলোচিত হয়েছে সেটা, এবং আনকন্ট্রোলড অগ্নি, অনেকবার আপনাদের বলেছি সেটা, যে রবি সমস্ত সোর্স অফ আমাদের অন্তত সৌরজগতের মধ্যে আগুনের সমস্ত সোর্স, কিন্তু সেখানে একটা নিয়ন্ত্রিত অগ্নি আছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে একটা নিয়ন্ত্রিত হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হয়, এবং সেখান থেকে যে পরিমাণ ভর কমে যায় সেই ভরটা শক্তিতে কনভার্টেড হয়ে যায়। সেই শক্তিটা আমাদের এই সমস্ত সৌরজগৎকে ইন্ট্যাক্ট করে রাখে, অর্থাৎ সেটা তাপ দিক, আলো দিক বা অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিক, সেগুলো সমস্তটাই সে তৈরি করে। কিন্তু মঙ্গল সেই শক্তিটা যখন পায়, মঙ্গলের মধ্যে সেটা অনিয়ন্ত্রিত হয়ে যায় অত্যন্ত,
এটাই মঙ্গলের কারকতা। অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার ফলে তাকে তার যে টেম্পারেচারটার মধ্যে হ্রাস বৃদ্ধি ঘটে। সেই জন্য রবির মধ্যে অগ্নিতত্ত্বের কারকতা সত্ত্বেও রবির মধ্যে একটা ডিসিপ্লিন আছে। রাজা কখনো তার মর্যাদার বাইরে বেরোতে পারে না। কখনো সে হয়তো অনেক ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারে যেটা সাময়িকভাবে মনে হতে পারে যে খুব কঠোর সিদ্ধান্ত বা খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু তিনি মর্যাদার বাইরে বেরোতে পারেন না। কিন্তু মঙ্গল কিন্তু মর্যাদাহীন কাজ করে নেবে, এবং যখন তার মানে সেই জিনিসটি করবার জন্য তার মধ্যে মানসিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হবে তার ইন্টারনালি সেই জাতক জাতিকার মধ্যে, সে কিন্তু মর্যাদাহীনতার জায়গা অর্থাৎ কুল ভাঙতে সে কিন্তু সাহায্য করবে না, মানে সে কিন্তু কোনো রকম করবে না, দ্বিধাদ্বন্দ্ব করবে না। সমুদ্র যদি তার নিজের কুল কখনো ভেঙে ফেলে সে কোথায় চলে আসে বুঝতে পারছে, এবং মনুষ্য সমাজে তথা সমগ্র জনজাতির জন্য কতটা ক্ষতি হয়। প্রত্যেকের একটা কুল আছে, কুল মানে তার একটা জুরিসডিকশন বলতে পারেন, বাউন্ডারি বলতে পারেন। প্রত্যেকে তার নিজস্ব বাউন্ডারির মধ্যে আপাতভাবে অবস্থান করে বলে সোসাইটিটা একটা ব্যালেন্সে চলে। যখন যে তার মর্যাদা ভেঙে দেয় তখন সেই জায়গাটা থেকেই সমস্ত সমস্যার সৃষ্টি হয়। সেটা আমরা বিভিন্ন দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প যখন সেটা হয় তখন সেটা আমরা বুঝতে পারি, কারণ সে তার মর্যাদাকে ব্রেক করবার চেষ্টা করে। তো মঙ্গলের মধ্যে অ্যাটিটিউডটা সবসময় থাকে। সেই জন্য মঙ্গলের যাদের প্রকৃতি আছে জাতক জাতিকাদের মধ্যে তাদের সবসময় সংযত এবং সতর্কভাবে থাকা উচিত। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি বহুবার বলেছি যে সন্তান জন্মানোর পরে 6 থেকে 21 দিনের মধ্যে তার হরোস্কোপটা তৈরি করা উচিত, কারণ তখন তো তার পাম আর রিড করা যাবে না, হাতে তার কোনো লাইন আসে না। 12 বছরের পর থেকে লাইন অ্যাকচুয়ালি ভালোভাবে তৈরি হয়, 9 বছর মিনিমাম, এবং সেটা তৈরি হতে অনেকের 35 বছরও লাগে পুরোপুরি ম্যাচিওর্ড লাইন হতে। কিন্তু তারপরে তার হাতটা দেখতে হবে ল্যাটার ফেজে গিয়ে। কিন্তু ইনিশিয়ালি একটা হরোস্কোপ তার তৈরি করে নিতে হবে যাতে তার প্রকৃতি কীরকম এবং সেই প্রকৃতি অনুসারে তার পেরেন্টস বা তার যে গার্জিয়ান আছে লিগাল তারা যাতে সেটাকে ব্যালেন্স করতে পারেন, সেই জন্যই এটা বলা। তো রাহু কি? রাহু অ্যাকচুয়ালি ডেমন। রাহু হচ্ছে থিপ। রাহু সমস্ত অবৈধ, ইললিসিট, ইললেজিটিমেট কাজ করবার জন্য যথার্থ। রাহু ক্যামেলিয়ান অর্থাৎ ছদ্মবেশ ধারণ করতে পারে, মিথ্যাবাদী, লায়ার এবং ড্যাম লায়ার, মানে উইদাউট এনি কজ, উইদাউট এনি প্রেসিডেন্স সে মিথ্যা কথা বলতে পারে এবং ছদ্মবেশ ধারণ করতে পারে নিজের লোভ লালসা পূরণ করবার জন্য। ডেমানিশ অ্যাক্টিভিটিস, হিউম্যান এনার্জি অর্থাৎ তার একটা স্তর আছে, দেবদেবীদের এনার্জি তার একটা স্তর আছে। এবার এই ডেমানদেরটা হচ্ছে তার মধ্যবর্তী স্থানে অবস্থান করে। তারা না তো দেবদেবী হতে পেরেছে, ভগবান তাদের সেই ক্ষমতাও দেয়নি, আবার তাদের মনুষ্য থেকেও আলাদা রেখেছে, ফলে তারা একটু আমাদের সাথেও মিল খায় না, ওপর লেয়ারের সাথেও তাদের এনার্জিটা মিল খায় না। এখানেই সমস্যাটা হয়, তারা একটা পিকিউলিয়ার রোল প্লে করতে থাকে। পিকিউলিয়ারিটির জন্য যখন যখন কনজাংশন হয় ঘরের মধ্যে তখন তখন সেই ভাব অনুসারে সমস্যার সৃষ্টি করে। তো রাহু হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো জিনিস রটেন, যে কোনো র্যানসিড জিনিস, বাসি জিনিস, যেখানে ভাইরাসফিকেশন হয়ে গেছে, ব্যাকটেরিয়াফিকেশন হয়ে গেছে, সেই জাতীয় জায়গা, নোংরা, হ্যাঁ, যেখানে যার মধ্যে কোনো রকম পিউরিফিকেশন নেই, সমস্ত কিছু রিপ্রেজেন্ট করছে কিন্তু রাহু দ্বারা, বা কিছু ক্ষেত্রে কেতু দ্বারাও সেটা রিপ্রেজেন্ট করছে। আমাদের আচরণ, আমাদের আচরণের মধ্যে অ্যাবারেশন, বারবার বলছি ডেমানদের প্রকৃতি তার কাছে সেটা ঈশ্বর ঠিক রেখেছে, কিন্তু আমাদের জন্য সেটা প্রযোজ্য নয়, বা আমরা ভাইসি ভার্সা বলতে পারি আমাদের যে প্রকৃতি সেটা ওদের জন্য প্রযোজ্য নয়। এই দুয়ের মধ্যেখানে যখন লড়াই হয় তখন সেই লড়াইতে আমাদের জীবনে অ্যাভারেশন তৈরি হয়, কারণ আমাদের থেকে তার পাওয়ারটা বেশি আছে এই কারণে। তো মঙ্গল যখন রাহুর সাথে যুক্ত হবে, রাহুর সাথে অ্যাকচুয়ালি 27 তারিখ ঢুকবে, কিন্তু মোটামুটি এর ফলটা দেওয়া শুরু করবে জুলাই মাসের 7-8 তারিখের পর থেকে পরবর্তী 1 মাস। আমি ডেটটা বলে দিচ্ছি, 27 তারিখ অ্যাকচুয়ালি ঢুকবে এবং 10 তারিখ প্রায় রাত্রির 11:15 নাগাদ মঙ্গল এবং রাহু এক ঘরে অবস্থান করবে, সেটা হচ্ছে মেষ রাশি, 44 দিন। এই অবস্থানকালে যখন অ্যাক্টিভেশনটা হবে, অর্থাৎ রাহু থেকে মোটামুটি 10 ডিগ্রি দূরে মঙ্গল যখন 15 ডিগ্রি চলে যাবে তখন থেকে অ্যাক্টিভেশনটা বেশি বাড়বে। আরও যদি অ্যাকুরেটলি বলি তো 12 ডিগ্রি মতন যাওয়া। তো সেটা আমি হিসেব করে দেখেছি, সেটা জুলাই মাসের 10-11 তারিখ থেকে
সেই নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো আরও বাড়তে থাকবে এবং সেটা অনেক বেশি অ্যাম্পলিফাইড জায়গায় চলে যাবে 20 থেকে মোটামুটি অগাস্ট মাসের 12-13 তারিখ পর্যন্ত। এই সময়টা কিন্তু কতগুলো জায়গা থেকে প্রত্যেককে সাবধান থাকতে হবে, সেই জায়গাটা নিয়ে আজকে মুখ্যত আলোচনা। তো বারবার বললাম, রাহুকে বহু পণ্ডিত বলেছেন ইথার তত্ত্ব, এক শ্রেণীর বৃহৎ সংগঠনের পণ্ডিত বলেছেন যে বায়ু তত্ত্ব। তো তত্ত্ব যেটাই হোক না কেন, রাহুর কাজ হচ্ছে স্প্রেডিং করা। রাহু এক ধরনের ইল ব্রোকার হিসাবে কাজ করে, যার কাজ হচ্ছে মানুষ সম্পর্কে ডিফামেটিভ নিউজকে রটনা করা, তার পেছনে কনস্পিরেসি করা। যেমন বুধ যেরকম আমাদের মেসেঞ্জার, উইদাউট এনি রেমুনারেশন বুধ কাজ করে, কোঅর্ডিনেশন করে, কিন্তু রাহু সেটা নয়। রাহু আপনার থেকে তার মূল্য নিয়ে নেবে এবং যে খবরটা পৌঁছাবে, খবরের কন্টেন্টটা হয়তো এক, কিন্তু খবরের রিপ্রেজেন্টেশনটা সে এমনভাবে করে দেবে যাতে আপনার সেখানে সম্মানহানি হয়, মানহানি হয়, বা আপনার সম্পর্কে যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট হয়। এটাই এর কাজ অ্যাকচুয়ালি, আপনাকে বিরক্ত করা, বা আপনি বলতে পারেন ওর সেটা প্রকৃষ্ট নেচার। এবার ও ইচ্ছে করে করছে বা না করছে সেটা নয়, ভগবান তৈরি করা একটা ওর নেচার, সেই নেচার অনুসারে, ধর্ম অনুসারে ও তার কাজ করছে। তো সেই দুটো যখন একসাথে এক ঘরে থাকে, তখন এমন কতগুলো স্পোরাডিক নেগেটিভ অ্যাক্টিভিটিস শুরু হয়। আরও বেটার যদি মঙ্গল এখানে বকরি থাকতো। মনে রাখবেন, গত 2 বছর আগে মঙ্গল কিন্তু মীন রাশিতে বকরি ছিল। আমি আলোচনার সুবাদে বলেছি, জাস্ট ফর রেফারেন্স বলে দিই। মঙ্গল এবার কি করছে, মীন রাশি থেকে 2টো করে ঘর ক্রস করছে। আমি বলেছি প্রথম 8 বছর একটা করে ঘর আসে, পরের 8 বছরে 2টো করে ঘর আসে, করে সে আবার রবির ঘর পর্যন্ত চলে যাবে, সেটা হচ্ছে 2026 সাল নাগাদ। তো এখান থেকে আবার দেখবেন পরবর্তী 2 বছর অন্তর অন্তর একটা করে, 2 বছর 18 মাস অন্তর অন্তর একটা করে ঘর সে ছাড়ছে। এটা মঙ্গলের বেসিক ট্রানজিশনাল নিয়ম, অর্থাৎ 15.5 থেকে 16 বছর পর্যন্ত সময় নেয় মঙ্গল পুরো একবার রোটেশন করতে। অনেক সময় অনেক পণ্ডিত সেটাকে বলেছেন 17.5 বছর। এ নিয়ে একটু দ্বিমত আছে, এটা বিভিন্ন স্যাটার্নের পজিশনের উপরে এটা ভ্যারি করে। তবে 16 থেকে 18 বছরের মধ্যে মঙ্গল তার কালপুরুষের একবার পুরো রোটেশন কমপ্লিট করে। তো এই রোটেশনে মঙ্গল মীন রাশিতে ছিল 2020 সালে শেষের দিকে। এবার এই মীন রাশি থেকে 22 সালের এসে মঙ্গল যখন বকরি হবে, আপনি ভাবুন মীনের পরে মেষ রাশি, তারপরে বৃষ রাশি, সে মিথুন রাশিতে 1 ডিগ্রি ঢুকবে, অর্থাৎ অ্যাকচুয়ালি সে 3খানা ঘর ছেড়ে দিচ্ছে। এবং 3 নম্বর ঘরে গিয়ে সে যেখানে বকরি ছিল সেখান থেকে 4 নম্বর ঘরে গিয়ে বকরি হবে, বকরি হয়ে 3 নম্বর ঘরে ঘুরে আসবে। যেহেতু সে একটু অতিরিক্ত দূরত্ব চলে যাবে, সেই জন্য প্রত্যেক প্রায় 15.5 থেকে 17 বছরের মধ্যে মঙ্গল যে বকরিটা হয়, সেই বকরিতে একটু বেশি দিন বকরি থাকে। ইউজুয়ালি মঙ্গলের যে বক্রতাটা থাকে সেটা হচ্ছে 61 থেকে 64 দিনের মতন থাকে, 2 মাস টেন্টেটিভলি আপনারা ধরতে পারেন। এইবার যেটা থাকবে সেটা 75 থেকে 76 দিন, তার মানে 2.5 মাস। ইউজুয়ালি যার বক্রদশা 10 ইয়ার থাকে, তার থেকে যদি সে বেশি দিন বকরি থাকে, তাহলে তার শক্তিও বেড়ে যাবে। বকরি মানে কি, সে তার নিজস্ব তার যে অরবিট আছে, তার যে ইলিপ্টিক্যাল অরবিট আছে, সেই অরবিটের মধ্যে পৃথিবী থেকে সব থেকে কাছে থাকবে, তার ফলে পৃথিবীর উপরে তার এফেক্ট বেড়ে যাবে। মঙ্গল আমাদের পৃথিবী থেকে এমনি কাছের গ্রহ, এবং আকৃতিগতভাবেও প্রকৃতিগতভাবেও পৃথিবীর সাথে অনেক জায়গায় তার মিল আছে। তো তার অগ্নিতত্ত্বের প্রকৃতি পৃথিবীর উপরে সে বাড়িয়ে দেবে, এবং রাহু দ্বারা যুক্ত হওয়ার জন্য তার মধ্যে কিছু অতিরিক্ত নেগেটিভ আসপেক্ট তৈরি হবে। সে অতিরিক্তের মানটা কিন্তু অনেক বেশি। এখানে যদি সে বকরি হয়ে যেত, মনে করুন মীন রাশি এবার মেষ রাশিতে এসেই বকরি হবে, তাহলে কিন্তু এটা ধুমধুমার কাণ্ড ঘটিয়ে দিত। কিন্তু অ্যাকচুয়ালি সে বকরি হচ্ছে না, নর্মালি চলে যাচ্ছে পাস করে। তাতেও বেশ কিছু অ্যাভারেটিভ সিচুয়েশন তৈরি করে যাবে। এই অ্যাভারেটিভ সিচুয়েশনের মধ্যে প্রথম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে রাহু মঙ্গলের দোষ। অ্যাকচুয়ালি এটা ইট ইজ এ দোষ। এই দোষটা আমাদের মধ্যে অ্যাগ্রেশনটা অসম্ভব পরিমাণে বাড়িয়ে দেবে। প্রত্যেকেই প্রত্যেকের সাথে তর্ক, একটা ঝগড়া, অফেন্সিভ কথাবার্তা, এবং মিষ্টতার বিন্দুমাত্র লেশমাত্র নেই। এবং যেহেতু কালপুরুষের মস্তিষ্কের উপরে সেটি সংগঠিত হচ্ছে, তার ফলে সেটি এমন সিচুয়েশন তৈরি করবে যেটা আপনাদের চিন্তা শক্তি সেটাকে হরণ করে নেবে।
আপনাদের মানে একটা সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের হরণ করে নেবে এবং সে মানুষের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এবং নিয়ন্ত্রণ না থাকার দরুন সে এমন কিছু হঠকারিতাপূর্ণ কাজ এবং কথাবার্তা বা এমন কিছু সিচুয়েশন সে ক্রিয়েট করে দেবে অটোমেটিক্যালি, যে সেটা পারিপার্শ্বিক মানুষজনের, কারণ এফেক্টটা তো আমি এখন সার্বিক বলছি, তো প্রত্যেকের দশা অন্তর্দশা এবং ছকের প্রকৃতি অনুসারে সেটা অ্যাক্টিভেটেড হবে, তো সেটা সবার উপরই কম বেশি হবে, একটা বৃক্ষের উপরেও হবে। তো এটা হওয়ার সুবাদে সেটা অনেক বেশি অ্যাম্পলিফাইড স্তরে চলে যাবে এবং সেটা নেগেটিভ ফল দেওয়া শুরু করবে। এই জায়গায় প্রথম দেখুন, আমাদের সমস্ত সমস্যা প্রথমে মস্তিষ্কে তৈরি হয়। যত কোনো কিছু অ্যাক্সিডেন্টালি ঘটে গেল সেটা অন্য জিনিস, সেটার যোগও এখন আছে, সেটা আমি বলছি, কিন্তু যত রকম সমস্যার মূল কেন্দ্র আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা শক্তি, কনসেন্স আছে, সেখান থেকে আমরা সঠিক বা বেঠিক দুটোই চিন্তা করতে পারি, বা আমি নিউট্রালও থাকতে পারি। এই সঠিক বা বেঠিক চিন্তা করতে গিয়ে আমাদের সমস্যাটা তৈরি হয়ে যায় এবং আমরা উল্টোপাল্টা কাজের মধ্যে নিজেদের জড়িয়ে দিই, তার পরিণতিটাও উল্টোপাল্টা হয় আর কি। তো 2 নম্বর যে জায়গাটা তৈরি করবে, এখানে এক ধরনের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা ব্যক্তি থেকে ব্যক্তি, কোনো অ্যাসোসিয়েশন থেকে অ্যাসোসিয়েশন, কোনো মুষ্টিমেয় কিছু ব্যক্তির সাথে আরও কিছু মুষ্টিমেয় ব্যক্তি, যে কোনো মানুষের সাথেই কিন্তু ঘটতে পারে। এবার এই সিচুয়েশানে কিন্তু এর পেরিফেরিটা অনেক বেশি হয়ে যাবে, কারণ দেখুন স্যাটার্ন এর এখন বক্রগতিতে চলছে এবং মঙ্গল যখন প্রবেশ করবে তার নিজের মূল ত্রিকোণে, তখন স্যাটার্ন মোটামুটি মকর রাশির একেবারে মকর এবং কুম্ভ রাশির জাংচারে অবস্থান করবে, লাইন অফ সেপারেশনের ওপরেই প্রায় দাঁড়িয়ে থাকবে। তো সেই হিসাবে স্যাটার্ন থেকে 4th হাউসে অলমোস্ট এই যোগটা সংগঠিত হবে এবং আপনাদের যে বলেছি এই যোগটার এফেক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যাবে। সেই সময়টা কিন্তু শনি থেকে 4th হাউসে সংগঠিত হবে, বা আরও বলতে পারেন রাহু মঙ্গলের থেকে 10th হাউসে স্যাটার্ন বকরি অবস্থায় অবস্থান করবে, দুটোই বলতে পারেন, এবং বৃহস্পতির দ্বিতীয় অবস্থান করবে। তো বৃহস্পতি অটোমেটিক্যালি এই যে যোগটা সংগঠিত হবে এটাকে শক্তি প্রদান করবে। শক্তি প্রদান কিভাবে করবে না, মঙ্গলকে বেশি শক্তি দেবে, রাহুর সাথে সে লড়াই করবে। অ্যাকচুয়ালি বৃহস্পতি ব্যতিরেকে অন্য কোনো প্ল্যানেট রাহুর সাথে লড়াই করতে পারে না, শনি তো কখনোই করবে না, শনি ডিফাঙ্ক্ট বা ডরম্যান্ট হয়ে যাবে। তো অন্যান্য প্ল্যানেট তার ক্ষমতা আছে, কিন্তু লড়াই করলেও সেটার ফলটা নেগেটিভ দেয়, কারণ রাহু তাকে অদ্ভুত রকমের একটা মায়া, ইলিউশন, মানে আসুরা যারা হয় তাদের মধ্যে ইলিউশন ফ্যাক্টর থাকে। আপনারা বিভিন্ন যখন আমাদের পৌরাণিক মহাকাব্য নিয়ে যখন বিভিন্ন সিরিয়াল সিনেমা হয়েছে সেখানে দেখবেন যে যারা ডেমন হয় তাদের মধ্যে ইলিউশন থাকে, শুক্রের এফেক্ট, তো শুক্রাচার্য তাদের গুরু থাকে, ফলে ইলিউশনারি এফেক্টটা তাদের বেশি থাকে বলে তারা প্ল্যানেটটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে। শনি কি করে, শনি সব কিছু বুঝেও ইলিউশনের মধ্যে যায় না, কিন্তু নিজের কাজটা বন্ধ করে দেয়, অর্থাৎ পবিত্রতাটা বন্ধ করে দেয়। পবিত্রতার পরকাষ্ঠা হচ্ছে স্যাটার্ন, সেটাকে সে বন্ধ করে দেয়। বৃহস্পতির পবিত্রতাও আছে, বৃহস্পতির লড়াই করবার ক্ষমতাও আছে। লড়াই মানে কি, সে সবসময় চাইবে আমি ম্যানকাইন্ড, অর্থাৎ ম্যানকাইন্ড শুধু নয়, আমাদের সমস্ত যে এই সৌরজগতের মধ্যে আমি শুধু আলোচনা সংশ্লিষ্ট রাখছি, সেখানে বিশেষ করে পৃথিবীর মধ্যে যে এই প্রাণ আছে, সমস্ত প্রাণকেই সে রক্ষা করা, কারণ সে তো গুরু, ডেমিগডস হলেও সে কিন্তু গুরু। শুক্রাচার্যের থেকে তার পাওয়ার কম আছে, কিন্তু ক্ষমতা, কিন্তু তার অধাটা বেশি আছে, তার পোস্টিংটা বেশি আছে। শুক্রাচার্যের পাওয়ার বেশি থাকা সত্ত্বেও তার অধা কিন্তু নিচের দিকে আছে, হ্যাঁ, কারণ সে তার পাওয়ারটাকে নেগেটিভ স্বার্থে ইউজ করে। তো দুজনকেই দিতে হবে জায়গাটা ব্যালেন্স করবার জন্য। সেই জন্য ভগবান কি করে, সবার মধ্যে একটা যাতে গতিশীলতা থাকে, মবিলিটি থাকে, সেই জন্য ব্যাংকেও সে কৌশল শেখায়, সাপকেও সে কৌশল শেখায়। ব্যাংকে কৌশল শেখায় কি করে বাঁচতে হবে, সাপকে কৌশল শেখায় কি করে ব্যাংকে ধরে সে ভক্ষণ করতে হবে। দুজনের মধ্যেই কৌশল দিয়েছে সে। এবার কেউ যদি তার প্রাকৃতিক কৌশলকে হারিয়ে ফেলে, সে আরেকজনের হাতে শিকার হবে বা সাপটি ক্ষুধার্ত থেকে যাবে, এই দুটোই। এটা একটা অদ্ভুত কারকতার সিস্টেম, যারা গরুর পুরাণ পড়েছেন তারা বিষয়টি সম্পূর্ণভাবে জানেন। তো এই সময় কি হবে, দুটো দেশ, নেইবারিং কান্ট্রি, যাদের নিয়ে বর্ডার বা বিভিন্ন ল্যান্ড, মানে একটি দেশ বলছেন ওইটি আমার জমি, সেই দেশটি হয়তো বলছেন না এটি আমারই জমি। তো
এই নিয়ে সমস্যা তৈরি করবে। সেখান থেকে শুরু করে দুটো পাশাপাশি বাড়ি, অর্থাৎ কেউ বলবে যে এই অংশটুকু আমার, বা কেউ বলবে এই অংশটুকু আমার, সেটা বলাটা বিষয় নয়। দাবি যে কেউ জানাতে পারে, তার এগেনস্টে লেজিটিমেট পেপার লাগবে বা একটা আন্তর্জাতিক সংস্থা, তার মান্যতা, অনেক কিছুর ব্যাপার আছে এখানে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই সমস্যাটা শুধু বলেই সীমাবদ্ধ থাকবে না। সেই মানুষটি বা সেই দেশের যদি একটা ওয়্যারমঙ্গার পলিসি থাকে, অর্থাৎ সে যদি যুদ্ধবাজ হয়, তাহলে সে কিন্তু এ সময় অ্যাগ্রেসিভলি সেই কাজটা করে দেবে। আমি যেটা প্রথমেই বলছিলাম যে বৃহস্পতির যেহেতু দ্বিতীয় সংগঠিত হবে, সে মঙ্গলকে স্ট্রেন দেবে। অ্যাকচুয়ালি রাহু এখানে অবস্থান করা হেতু মঙ্গলের পাওয়ারটা সে অলমোস্ট বাড়াতে থাকবে। এবার আগুনকে স্ট্রেংথ দেওয়া মানে কি? আগুন তো শুধুমাত্র সে সব কিছুকে ভস্ম করে দিতে জানে। এবার নিয়ন্ত্রিত ব্যবহার করে আমরা রান্না করছি বা অন্যান্য ইঞ্জিনের মধ্যে ফুয়েলকে কম্বাসন করে আমরা গাড়ি ঘোড়া চালাচ্ছি বা অন্যান্য কাজকর্ম করছি, কিন্তু সেটার তো একটা নিয়ন্ত্রিত ব্যবহার আছে। সেটা যখনই অনিয়ন্ত্রিত হবে, অ্যাকচুয়ালি এখানে বৃহস্পতি তার পজিটিভ ফোর্সটা দেবে এবং রাহু তার নেগেটিভ ফোর্সটা দেবে। এবং শনি থেকে যেহেতু 4th হাউসে সংগঠিত হবে, ফলে আমাদের প্রত্যেকেরই মনের তথা কর্মক্ষেত্রের যে জায়গা, সেখানে খুব টার্ময়েল সিচুয়েশন তৈরি হবে। স্যাটিসফ্যাকশন লেভেলটাই, অর্থাৎ স্পিরিচুয়াল যে স্যাটিসফ্যাকশন লেভেল আছে, সেটাকে কিন্তু ফুললি ডিস্ট্রয় করে দেবে। অর্থাৎ একাধারে তো নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে, একাধারে পজিটিভ জায়গাটা কমে যাচ্ছে, ফলে যে ব্যালেন্স রাখার জায়গাটা সেটা কিন্তু নষ্ট হচ্ছে। ফলে প্রত্যেককে খুব সংযত থাকার আমি অনুরোধ জানাচ্ছি আর কি। এই সময় যেটা হতে পারে, বিভিন্ন দেশে, আমি নাম করছি না কারণ এগুলো করলে অনেক সময় খুব বিতর্কের সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় আমাদের দক্ষিণের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র আছে, সেখানে দেখেছেন একটা সিভিল ওয়্যার টাইপের সিচুয়েশন হয়েছে। তো এই সিচুয়েশন কিন্তু অন্যান্য দেশেও তৈরি হতে পারে, আপনারা নিজেরাই উপলব্ধি করবেন। সেটা এক ধরনের যাকে বলতে পারেন যে সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল আনরেস্ট এর সময় তৈরি হবে। এটা পৃথিবীব্যাপী সব জায়গায় কম বেশি তৈরি হবে। এবার যেখানের অ্যাডমিনিস্ট্রেশন যত এবং প্ল্যানিং পলিসি মেকার যারা বসে আছেন অনেক ওপরের দিকে, তারা যত বুদ্ধিমান বা চতুর, শান্ত এবং ধৈর্য এবং স্থৈর্যের অধিকারী হবে, তারা সিচুয়েশনকে খুব সুন্দরভাবে ট্যাকেল করতে পারবে। আর যারা একটু হটকারী বা তাদের ছক, মানে মনে করুন একজন রাষ্ট্রনেতা আছেন, তিনি গুরুত্বপূর্ণ ডিসিশন মেকার, তো তিনি যদি এই সময় কোনো অ্যাভারেটিভ সিচুয়েশনে পড়ে যান, তাহলে পুরো দেশ কিন্তু তার জন্য সাফার করবে। তো এটা কিন্তু হবে আর কি এই সিচুয়েশনে। কারণ ছোট প্ল্যানেট মঙ্গলকে আমরা মাঝারি লেভেলের প্ল্যানেট বলি, সে এখন তার ক্ষমতা বৃহস্পতির থেকেও বেশি বেড়ে যাবে এই 44-45 দিন, বিশেষত 10 তারিখের পর থেকে। সুতরাং সেই সিচুয়েশনটাকে মাথায় রাখতে হবে। মঙ্গলকে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাকচুয়ালি, এবং এই সময় না আমাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের ভয় যে কিছু হতে পারে, গন্ডগোল হতে পারে, বাইরে বেরোবো কোথাও একটা গন্ডগোল হতে পারে। এবং এই গন্ডগোল কিন্তু খুব স্পোরাডিক্যালি তৈরি হয়ে যেতে পারে, মানে কোনো কিছু আগে থেকে আগাম কোনো ইন্টিমেশন ছাড়া এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। কিছু দুর্বৃত্ত বা সমাজ বিরোধী সবসময় সমাজে থাকে এই ধরনের সিচুয়েশনকে উপভোগ করবার জন্য। তো তাদের মধ্যে এই ধরনের নেগেটিভ ইম্প্যাক্টটা এই সময় তৈরি হবে। তারা তো আর অ্যাস্ট্রোলজিক্যালি করবে না, তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তাদেরকে বারণ করাও কার্যত সম্ভব নয়, কারণ তারা এই সমস্ত কাজকর্ম কোথা থেকে করে, কি করে, সেটা আমরা তো আর সাধারণ মানুষ আমরা জানি না। ফলে আমাদের সংযত থেকে ব্যাপারটা যাতে না বাড়ে সেই দিক থেকে বেরিয়ে যেতে হবে আর কি। প্রত্যেককে শান্ত থাকতে হবে। নাম্বার 2, মঙ্গল যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা তো শনি করেই আমাদের মাটির তলায় সমস্ত জিনিস, কিন্তু উত্তোলন মানে উত্তোলিত কোনো জিনিস, অর্থাৎ খনিজ তেল উত্তোলিত হচ্ছে বা কোনো ধাতু উত্তোলিত হচ্ছে বা কোনো এমন কোনো ন্যাচারাল গ্যাস বা অন্যান্য যে সমস্ত উপাদান মাটির তলা বা সমুদ্র থেকে আমরা উত্তোলন করছি, সেই সমস্ত জিনিসের উপরও কিন্তু এর প্রভাব পড়বে। অর্থাৎ আইদার এর প্রোডাকশন কমবে অথবা দাম বাড়বে, বা দুটোই একই সুরে কথা। প্রোডাকশন বাড়লে তার যদি ডিমান্ড থাকে তবে তার দাম বেড়ে যাবে, অথবা উল্টোটাও হতে পারে যে ডিমান্ডটা বেড়ে গেল কিন্তু প্রোডাকশনটা একই রইল, তার ফলেও দাম বাড়তে পারে। তো এনিথিং মোটমাট এই জাতীয় দাম বাড়বে। ইভেন বিভিন্ন যে ধাতু আছে, বিশেষত গোল্ড আছে, বিশেষত আপনাদের সিলভার আছে বা কপার আছে, জিঙ্ক আছে, ইভেন আয়রনও আছে। এই সময় কিন্তু একটু আয়রন হয়তো খুব বেশি না বাড়লেও একটা
সীমার মধ্যে অন্যান্য প্ল্যানেট, অন্যান্য ধাতুর কিন্তু সামান্য মূল্যবৃদ্ধি হওয়ার এ সময় যোগ আছে, ডিউ টু ডোয়ার্থ অফ সাপ্লাই অ্যাকচুয়ালি। এই সময়টা যারা স্টক মার্কেটে বিভিন্ন কাজকর্ম করেন, ডেইলি ট্রেড করেন, যারা অনেক অভিজ্ঞ, তারা কিন্তু খুব বুঝে কাজ করবেন। এই সময় কিন্তু একটা বড় রকম ফ্লাকচুয়েশন দেবে, খুব বড় রকম, অর্থাৎ হঠাৎ করে সারা পৃথিবীব্যাপী একটু সমস্যা, একটু ড্রিফট করতে পারে, বা এমন কোনো একটা কোম্পানির শেয়ার যেটা একেবারে কোনো তার নামই জানে না, সেটা হয়তো হঠাৎ করে অনেক উপরে উঠে গেল, এই ধরনের প্রবৃত্তি। আমাকে প্রশ্ন করেছে বহু মানুষ কোন কোন শেয়ার উপরে উঠবে না নামবে, কিন্তু এটা বলা খুব আনএথিক্যাল। আমি বলতে পারি এখানে, আমার বলার মধ্যেই উত্তর আছে, আপনারা সেটা যদি খুঁজে নিতে পারেন তাহলে খুঁজে নেবেন, কিন্তু আমি নাম ধরে বলবো না। আচ্ছা, এই সময় যে সমস্ত স্পেকুলেটিভ কোম্পানি আছে, যারা বিভিন্ন বিশ্বব্যাপী যে সমস্ত মুদ্রা এখন আছে, সেই স্পেকুলেটিভ যে কোম্পানি আছে তাদের কিন্তু যে মুদ্রার যে ভ্যালুয়েশন, সেটা কিন্তু একটা বড় রকম নিচের দিকে পড়তে পারে এ সময়টা হঠাৎ করে। এবং আমি বলেছি যে আগামী 2025 সালের প্রায় মিড বা দুর্গাপুজো পর্যন্ত সারা পৃথিবীব্যাপী কিন্তু বড় রকম ইকোনমিক গ্রোথ দেবে না, দেওয়ার কোনো জায়গা নেই। আপনারা দেখাতে পারবেন না এমন কোনো জায়গা যেখানে 10,000 লোকের একসাথে চাকরি হচ্ছে, এবং সেগুলো যেগুলো উন্নত দেশ তারাও পারবে না, আর যদি পারেও সেটা খুব এক্সেপশনাল হবে। যেটা মনে করুন ইউজুয়ালি বছরে অন্তত একটা দুটো এরকম কোম্পানি হয়, সেটা হয়তো 5 বছরে দুটো হবে, এরকম দ্য রেট লোয়ার থাকবে। এবং সেটা শনি যেহেতু কম্প্রিহেন্সিভ, সারা পৃথিবীর ওপর এফেক্ট দিচ্ছে, সুতরাং সেটা সারা পৃথিবীতেই কম বেশি দেবে। তবে সামনের বছরের ফেব্রুয়ারির পর থেকে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত একটু পার্শিয়াল ডেভেলপমেন্ট দেবে, সেটা আলোচনা যখন করব তখন বলে দেব। যে সমস্ত এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে, মঙ্গলের যেটা পজিটিভ জায়গা, মঙ্গল আমাদের জার্মেন্টেশনের সাথে যুক্ত থাকে, অঙ্কুর উদ্গম, অর্থাৎ যে কোনো জিনিস, যে বৃক্ষ, আমাদের যে খাদ্য, আমাদের তো বেসিক নিডস কি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার মধ্যে খাদ্য হচ্ছে প্রধান, জল, বায়ু, এটা হচ্ছে প্রধান, না হলে আমরা বেশিক্ষণ বাঁচতেই পারবো না। তো এই বেসিক জায়গা, বেসিক একদম নিডস, সেইখানে কিন্তু শর্টেজ করতে পারে সারা পৃথিবীব্যাপী, প্রোডাকশানে কিন্তু শর্টফল করতে পারে। এবং আমি আপনাদের কিছুদিন আগেই বলেছি যে সারা পৃথিবীতে কিন্তু এবছর বৃষ্টি খুব বেশি হবে, অতিরিক্ত বৃষ্টি হবে, এবং সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে সারা পৃথিবী, বিশেষ করে আমাদের নর্দার্ন ইন্ডিয়া বেল্ট এবং পূর্ব ভারতে কিন্তু স্টার্ট হয়ে গেছে। যারা গ্লোবাল নিউজ দেখেন তারা স্টার্ট হয়ে গেছে সেখানে, এবং অন্যান্য জায়গায় হবে। তবে এই সময়টা, অর্থাৎ আমাদের 27 তারিখ থেকে জুন মাসে, আরও স্পেসিফিক্যালি জুলাই মাসের 9-10 তারিখের পর থেকে, সেটা সামনের মাসে 10-12 তারিখ পর্যন্ত কিন্তু কোথাও কোথাও শর্টফল অফ রেইন হতে পারে, যার জন্য কিন্তু আমাদের বর্ষাকালের যে শস্য, সেই শস্যের কিন্তু প্রোডাকশন একটু ঘাটতি হতে পারে এই সময়টা। এমন নয় যে অন্যান্য সব জায়গায় বৃষ্টি হবে না, হবে, কিন্তু এটা কিছু মান্ডেন জ্যোতিষ অনুসারে কিছু জায়গা আসতে পারে। যেটা আরও স্পেসিফিক্যালি বলছি, এটা কিন্তু সাদার্ন ভারত বা সাদার্ন থেকে ওয়েস্টার্ন থেকে মোটামুটি ধরুন গুজরাট, পাঞ্জাব, এই অংশটা, অর্থাৎ ভারতবর্ষের সেন্টার থেকে আমরা যদি এটা কম্পাসের কাঁটা রেখে আমরা যদি একটা সার্কামফারেন্সের একটা 1/4 ড্র করি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ড্র করি, তাহলে যে পোর্শনটা দাঁড়াবে ভারতের, এই অংশে কিন্তু কম্পারেটিভলি চাষবাস ক্ষতি হতে পারে, বা সেটা আরেকটাও হতে পারে, সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য ক্ষতি হতে পারে। মোটমাট প্রোডাকশনটা কিন্তু শর্ট করাবে, তার ফলে ডিমান্ড বাড়বে, জিনিসের দাম বাড়িয়ে দেবে এই সময়টাতে। এবং যেটাকে আমাদের বলে না যে ক্ষুধা বৃদ্ধি করা, সেইটা কিন্তু সৃষ্টি করবে। ভারতবর্ষতে এত বড় ফার্টাইল ল্যান্ড আছে এবং আমাদের প্রচুর প্রোডাকশন হয়, তার ফলে আমাদের দেশে প্রত্যেক দিন এখন যদি টেন্টেটিভলি 135-40 কোটি লোক বাস করে, তাহলে 280 কোটি প্লেট খাবারের দরকার হয় প্রত্যেক দিন, কম বেশি। তো এই 280 কোটি প্লেটের প্রোডাকশন ভারতবর্ষ দেয়, এত ফার্টাইল ল্যান্ড আছে। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এই সিকিভাগের 1 ভাগও কিন্তু হয় না, তারা কিন্তু এই সময়টা একটু সমস্যায় পড়বে। বিভিন্ন পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আমাদের দেশের আছে,
সেখানে কিন্তু বহু জায়গায় এই সময় কিন্তু আমি যেটা বললাম সোশ্যাল ইকোনমিক্যাল এবং টু সাম এক্সটেন্ট পলিটিক্যাল আনরেস্ট তৈরি হতে পারে, হুইচ ইজ ট্রিটেড টু বি সিভিল ওয়ার লাইক সিচুয়েশন। বহু মানুষ অ্যান্টি এস্টাবলিশমেন্টের হয়ে গিয়ে বিভিন্ন প্রোটেস্ট বা এই সমস্ত সিচুয়েশন তৈরি করবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটুখানি প্রেশার বাড়াবে। মার্নেন জ্যোতিষ অনুসারে যে অংশটা আমি দেখেছি, যখন অ্যাকচুয়াল যোগটা তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়াল যোগ মানে যখন আমাদের এখানে রাহুমঙ্গল যোগটা, যখন আঙ্গারক যোগটা তৈরি হচ্ছে, যে 9-10 জুলাইয়ের পর থেকে খুব স্পেসিফিক্যালি পরবর্তী 1 মাসের জন্য, সেই সময়ের আমি কুণ্ডলী বার করে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যে দেশ আছে সেই দেশের আগেও যেটা বলেছি শনি বক্র গতিতে খুব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ যারা আছেন সেটা সমাজের বিভিন্ন স্তরে, তাদের কিন্তু এমন কিছু সিচুয়েশন তৈরি হতে পারে যে যাদের আমরা একরকমভাবে ভাবছি, দ্যাট পারসন মানে টার্নস টু বি আ টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার, এরকম কিন্তু হতে পারে। সেটা কিন্তু বাড়ির মধ্যেও হতে পারে। মনে করুন বাড়িতে আমরা কোনো একজন আত্মীয়কে অত্যন্ত একরকমভাবে চিনি, সেটা পজিটিভ নেগেটিভ দুদিকেই হতে পারে। যে রূপে চিনি সেই রূপটার কিন্তু ট্রান্সফরমেশন হতে পারে। হ্যাঁ, তবে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে, পজিটিভ সম্ভাবনাটা খুব কম আছে এ সময়। ইকোনমিক ক্রাইসিস কিন্তু হবে এ সময়, বেশ ডাউনফল অফ ইকোনমি হবে, মানুষের কিন্তু রোজগারের জায়গাটা একটু সংকুচিত হয়ে আসবে এবং হেলথ রিলেটেড কিন্তু একটা ম্যাল এফেক্টেড সিচুয়েশন তৈরি হবে। আমি এই কোভিড সিচুয়েশনের সময় বলেছিলাম, প্যান্ডেমিকের সময়, যে আপনারা কিন্তু প্রত্যেকের রুলস মানবেন যতক্ষণ পর্যন্ত শনি এখান থেকে না বেরোচ্ছে ক্যাপ্রিকর্নের থেকে। আলটিমেটলি ক্যাপ্রিকর্নে আবার ঢুকে যাচ্ছে, এবং ঢুকে যাচ্ছে মানে গতি নিয়ে নিচ্ছে, ফল দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি কারো কথা আমি বিভিন্ন খবরের কাগজে দেখছিলাম সেগুলো। তো প্রত্যেকেই কিন্তু গভর্নমেন্টের যে গাইডলাইন্স আছে, অর্থাৎ মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা বা বুস্টার ডোজ নেওয়া, যা যেরকম গাইডলাইন্স আছে সেগুলো কিন্তু টু দ্য লেটার্স ফলো করবেন, নাহলে কিন্তু সমস্যা দেবে। খুব বড় আকারের সমস্যা দেবে না, কিন্তু কিছু দিনের জন্য কিন্তু কনফাইন সিচুয়েশন তৈরি করতে পারে, বিশেষত বাচ্চাদের। বাড়ির বড়দের হয়তো আছে, বা বড়রা হয়তো অত্যন্ত মানে কি বলবো, যাদের এতটা বোধ কম আছে আর কি, পরিষ্কারভাবে সেভাবে ঘুরে ঘুরে এসে বাচ্চাদের সাথেও বাইরের থেকে এসে মিশছে, ফলে বাচ্চাদের শরীরে কোনোভাবে হতে পারে, সেটা নিয়ে কিন্তু খুব সাবধান থাকবে এই সময়টা। এই সময় ফায়ার, ইলেকট্রিসিটি এবং ভূমিধস এবং টু সাম এক্সটেন্ট আর্থকুয়েকের একটা কিন্তু প্রবাবিলিটি আছে। ফায়ার, ইলেকট্রিসিটি, ভূমিধস এবং টু সাম এক্সটেন্ট আর্থকুয়েক, এই সিচুয়েশন কিন্তু রয়েছে। প্রত্যেকেই বাড়িতে সাবধান থাকবেন। গ্যাস সিলিন্ডার, গ্যাসের নব সেগুলো বন্ধ করা, বাচ্চা থাকলে বাচ্চাদের কিউরিসিটিটা খুব বেশি থাকে, বা শার্প কোনো অবজেক্ট, মঙ্গল এবং রাহু দুটোই কিন্তু শার্প অবজেক্ট, সেটা কোনো ড্যাগার হতে পারে, সেটা কোনো নাইফ হতে পারে, ব্লেড হতে পারে, এনি কাইন্ড অফ শার্প অবজেক্ট, সেটা কিন্তু দূরে রাখবেন, বাচ্চাদের থেকে অ্যাক্সেস করাবেন না, সেটা একটু সতর্ক থাকবেন, তাহলে বিপদ থেকে নর্মালি অনেকটা বেরিয়ে থাকা যায়। প্রোগ্রামটা তো কোনো সিরিয়াল নয় আপনারা শুনে ঘুমিয়ে বললেন, সেটাকে যদি কাজে না লাগানো যায় তাহলে কিন্তু কোনো মানে নেই। আর আমাদের যেটা আগেই বললাম যে ভারতবর্ষের সেন্টার থেকে বা আমাদের কলকাতা থেকে যদি আমরা ভাবি, তাহলে সেটা দক্ষিণ, দক্ষিণ পশ্চিম এবং পার্শিয়াল নর্থ ওয়েস্ট, পুরো নর্থ ওয়েস্ট নয়, ধরুন পাঞ্জাবের সাদার্ন পোর্শন পর্যন্ত অংশ কিন্তু একটু আনরেস্ট বেশি থাকবে, এইখানে সমস্যা একটু বেশি হবে। অর্থাৎ আমাদের অবস্থানের থেকে দক্ষিণ, দক্ষিণ পশ্চিম এবং সামান্য একটু উত্তর পশ্চিম অংশ, সেটা ধরুন 30 ডিগ্রি পর্যন্ত তার ইনক্লিনেশনটা হতে পারে, এই অংশ পর্যন্ত কিন্তু ইফেক্ট দিতে পারে। এ সময়টা প্রত্যেকেই গাড়ি ঘোড়া ভেহিকেল যারা আছে তারা কিন্তু খুব সাবধানে চালাবেন, এবং সব থেকে যেটা বড় ব্যাপার, টু হুইলার খুব সাবধানে চালাবেন। যারা মানে আরেকজন যাত্রীকে নিয়ে যান, সাথে সহযাত্রী থাকে, তাদেরও কিন্তু খুব হেলমেট পরা, যে সমস্ত রুলস আছে মনে রাখবেন। মঙ্গল কিন্তু রবির সেনাপতি, তো সে 9th হাউসে এসে, সানের ঘর থেকে 9th হাউসে এসে সে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্গারক যোগ তৈরি করছে। তো 9th হাউস আমাদের কি জায়গা তৈরি করে, আমাদের সমস্ত স্পিরিচুয়াল ট্রাভেলিং তৈরি করে, আমাদের বাবা বা মানে পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক তৈরি করে,
আমাদের ভাই বোনদের যথাক্রমে তাদের ওয়াইফ বা হাজবেন্ডের সাথে বৃহত্তর স্বার্থে সম্পর্ক তৈরি করে, অর্থাৎ এই জায়গাগুলোকে সে পজিটিভ একটা আসপেক্ট তৈরি করে, সেই আসপেক্টগুলোর জায়গা কিন্তু ডিস্ট্রয় করতে পারে। অর্থাৎ বারবার বলছি, কুল ভাঙবার কিন্তু ও চেষ্টা করবে এখানে এসে। অ্যাকচুয়ালি একটা মানুষ যদি যা ক্ষমতা ভোগ করে, হঠাৎ করে সে যদি তার থেকে অতিরিক্ত ক্ষমতাবান হয়ে যান কোনো কারণে, এবং তার মধ্যে যদি কোনো স্পিরিচুয়াল নলেজ না থাকে, তাহলে কিন্তু সে ক্ষমতার ব্যবহার করতে পারবে না, কারণ সে তো জানেই না যে সে ক্ষমতাটার ব্যবহার কি করে করতে হয়। তো মঙ্গল এতদিন নর্মালি ট্রানজিট করছিল, করতে করতে হঠাৎ করে সে তার মূল ত্রিকোণে ঢুকে এমনি তার নিজের ঘরে তার পাওয়ার বেশি থাকবে। আমি অনেকবার বলেছি, নিজের ঘরে কোনোদিন কোনো প্ল্যানেট এসে ক্ষতি করবার চেষ্টা করবে না। তারপরে সে সেখানে রাহুকে পাবে, রাহু কি করবে, সে ইলিউশনারি মেজারে তার পাওয়ারকে বাড়িয়ে দেবে। মঙ্গল ফিল করবে আমি অনেক বেশি পাওয়ারফুল, তার ফলে সে হটি প্রাউডি, তার মধ্যে একটা টাসল মেন্টালিটি, তর্ক করার প্রবণতা, এক ধরনের ঔদ্ধত্য, হ্যাঁ, অহমিকা, এক ধরনের ঝামেলা সৃষ্টি করা, যে কোনো ব্যাপারে তর্কপ্রবণ, লোককে ডিফামেটিভ কথাবার্তা বলা। কারণ মঙ্গলের ওখান থেকে 8th হাউসে নিজের ঘরেও দৃষ্টি থাকবে, সেটা আবার রবি থেকে 4th হাউস, সেখানে শুক্রের দৃষ্টি আছে, এখন বুধের দৃষ্টি আছে কিছুদিন অন্তত। তো তার ফলে সে রবির 4th হাউসকেও কিন্তু ড্যামেজ করবে। তো ভেরি কেয়ারফুল, প্রত্যেকে কিন্তু কতগুলো বেসিক জায়গা নজর রাখবেন। যারা মাঠে কাজ করেন, যে সমস্ত কৃষক ভাই বন্ধুরা আছেন, তারা কিন্তু মেকটেক করলে একটু শেডের তলায় চলে যাওয়া বা খানিকক্ষণের জন্য কাজ বন্ধ রাখা, এগুলো দয়া করে যদি কেউ শোনেন বা কেউ যদি সার্কুলেট করতে পারেন তাহলে ভালো হয়। বা তারা নদীর পাড়ে একদম কাজ করছেন, হঠাৎ করে কোনো হরপাবান আসতে পারে, সয়েল এরোশন হয়ে যেতে পারে। আমি একটা জিনিস শুধু বলে দিই, দয়া করে এই সময়, এই যে 10 ইয়ারটা, শুনবে না আমি জানি, তবুও বলছি, গাছ কাটবেন না এই টাইমটা। এটা কিন্তু ভয়ানক নেগেটিভ এফেক্ট দেবে। কোনো সময় কাটবেন না, যদি একান্ত কোনো প্রয়োজন না পড়ে। গাছ কাটার আগে কিছু বিধিবদ্ধ পূজনের পদ্ধতি আছে সেই গাছের প্রকৃতি অনুসারে, তো সেটা তো ছেড়েই দিন। কিন্তু যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে এই সময়টাকেও মানে গাছ কাটবেন না আর কি। আমি একটু তত্ত্বগত প্রকৃতি অনুসারে বলে দিই, সেটা হচ্ছে আমাদের অগ্নিতত্ত্বের যে প্ল্যানেট আছে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গের মেষ লগ্ন, সিংহ লগ্ন এবং ধনু লগ্ন আছে, তারা কিন্তু এই সময়, তাদের সময় মোটামুটি বেটার যাবে, কিন্তু কন্ট্রোল রাখবেন নিজের উপরে। আপনাকে এত বেশি উত্তেজিত বা অত বেশি এনার্জাইজড করে দেবে, যেটা আপনার দ্বারা কিছু নেগেটিভ কাজ সংগঠিত হয়ে যেতে পারে। কারণ রবির ঘরে রাহুর দৃষ্টি আছে, ভেরি কেয়ারফুল। তো কোনোভাবেই, এবং ধনুর ঘরেও রাহুর দৃষ্টি আছে, উল্টো দিক থেকে নবম এবং সোজা দিক থেকে পঞ্চম দৃষ্টি। তো একটুখানি সাবধানে থাকবেন। এই সময় ফিনান্সিয়ালি আপনাকে বা ইকোনমিক্যালি কিছুটা গেইন করতে পারে, বা আপনার সন্তানাদিও নতুন কোনো চাকরি বা কাজের জায়গা সামান্য হলেও সেই জায়গাটা দিতে পারে। এবং যেটা করবেন না, সেটা হচ্ছে 9th হাউসে যেহেতু সংগঠিত হচ্ছে এবং রাহুর দৃষ্টি রয়েছে, মনে করুন রবির থেকে বা মঙ্গলের ঘর থেকে 9th হাউসে রাহুর দৃষ্টি আছে, মঙ্গলের ঘর থেকে 9th হাউসে বৃহস্পতির ঘর থেকে 9th হাউসে রাহুর দৃষ্টি আছে। তার ফলে ট্রাভেলিংটা চেষ্টা করবেন এই সময় অ্যাভয়েড করার, বা গেলেও সেটা খুব খুব সতর্কভাবে সেটা যাওয়া আসা করবেন আর কি। এবং এই সময় বাড়িতে প্রপারলি সেফ ইউজ করবেন। ছোটোখাটো কোনো কেপমারি বা চুরি এ সময় হতে পারে, সেটা থেকে একটু সজাগ থাকবেন আর কি। পৃথ্বীতত্ত্বের ক্ষেত্রে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে বৃষ লগ্ন, তারপরে আমাদের কন্যা লগ্ন এবং মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু বিজনেসের জায়গা কিন্তু নেগেটিভ ফল দেবে। যারা ব্যবসা করেন তারা কিন্তু খুব বুঝে এগোবেন এবং নতুন কোনো কাজ করবেন না। মঙ্গল যখন ম্যাল এফেক্টেড থাকবে, নতুন কাজ করলেই কিন্তু সেখান থেকে আসবে, কারণ ও আপনাকে হঠকারিতার দ্বারা এমন কিছু সিদ্ধান্তে উপনীত করবে যেটা লং রানে কোনোদিন আপনার জন্য ফ্রুটফুল হবে না, এবং অ্যাভারেজ টাইম দেবে, এবং কিছু আপনারও কিন্তু কিছু ফাইন্যান্সিয়ালি আপনাকে কিছু গেইনের জায়গায় লস দিয়ে দিতে পারে। ফলে একটু সাবধানে থাকবেন এই 3টে লগ্নের জাতক জাতিকারা। এবং প্রত্যেকের জন্য আমি নর্মালি বলেছি যে অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি নর্মালি রয়েছে, কারণ কালপুরুষের মস্তিষ্কের উপরে
সংগঠিত হচ্ছে, তার ফলে চলাফেরা করবেন সাবধানে। বায়ু তত্ত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে মিথুন লগ্ন, আমাদের তুলা লগ্ন এবং আমাদের কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় খারাপ না, অ্যাভারেজ বলতে পারেন। এবং তাদের মোটামুটি কিছু কাজ, অন্তত 45 থেকে 50% কাজ যদি বেটার দশা থাকে তাহলে ফুলফিলমেন্ট হবে। আপনাদের সাময়িক একটু গ্রোথ দেবে, সাময়িক কিছু অপরচুনিটিও দেবে, বাট স্পাউসের শরীরের ক্ষেত্রে নজর রাখবেন, মাতার শরীরের ক্ষেত্রে নজর রাখবেন। বিশেষত যাদের বড় দিদি আছে, মনে করুন সেই দিদি আপনাকে মানুষ করেছে, এরকম কোনো ব্যক্তিবর্গ তো রয়েছে, তারা কিন্তু তার সাথে সম্পর্ক খুব বেটার রাখবার চেষ্টা করবেন, না হলে সমস্যার সৃষ্টি করবে। খুব সন্তর্পণে সম্পর্কটা মেনটেন করবেন। আর জলতত্ত্বের সেটা কর্কট, বৃশ্চিক এবং মীন লগ্নের যে জাতক জাতিকারা রয়েছে, এই সময় কিন্তু একটু কঠিন সময় দেবে। আপনাদের কথাবার্তা, কাজকর্ম, অ্যাক্টিভিটিসের উপরে নজর রাখবেন। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন যতটা সম্ভব। পিতার স্বাস্থ্য কিন্তু একটু গন্ডগোল করতে পারে, বা পিতৃতুল্য যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করলে এই সময়টা আপনাকে খুব অল্প ইফেক্ট দেবে। বিশেষত আপনাদের বলে দিই, সেটা হচ্ছে অগস্ট মাসের 7-8 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু আস্তে আস্তে সিচুয়েশন ঠিক হবে। এবং আমি দেখেছি এই অ্যাকচুয়ালি রাহু মঙ্গল যখন আর কি আপনাদের মানে অগস্ট মাসের 1 তারিখ, মানে জুলাইয়ের 31 থেকে 4 তারিখ ভোরবেলা পর্যন্ত দুজনে একদম ক্রস করবে অ্যাকচুয়ালি দুজনকে। এই সময়টা কিন্তু খুব বেশি সন্তর্পণে থাকবেন। তার মানে আমি জায়গাটাকে আস্তে আস্তে ছোট করলাম। প্রথম পুরো অঙ্গারক যোগের জায়গাটা বললাম, সেটা মঙ্গল যবে থেকে ঢুকবে, মঙ্গল যখন বেরোবে। তারপরে সেটাকে আরো ছোট করলাম, সেটা হচ্ছে 10 তারিখ থেকে মোটামুটি জুলাই মাসের, যখন মঙ্গল প্রায় 12 ডিগ্রির কাছাকাছি যাবে, সেখান থেকে অগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত, 10-11 তারিখ পর্যন্ত। তারপরে যেটাকে আরো স্পেসিফিক বললাম, যে সময়টা তারা ক্রসিং করবে, অর্থাৎ সেটা 31শে জুলাই থেকে 3-4 অগস্ট পর্যন্ত। সেই সময় রবিও কর্কট রাশিতে অবস্থান করবে নিজের দ্বাদশে। তার ফলে প্রত্যেকেই কিন্তু এই সময় খুব সচেতন থাকবেন। যারা বিভিন্নভাবে মনোবৃত্তি করেন যে আমি খুব সহজে জীবনে অনেক ওপরে চলে যাব, এই ধরনের ফটকা, যারা স্পেকুলেটিভ চিন্তাভাবনা করেন এবং সেই চিন্তা থেকে অনেক সময় যদি মনে কোনো পাপ বা কোনো নেগেটিভ কর্মের জন্ম নেয়, তারা কিন্তু ভেরি কেয়ারফুল, কোনোভাবে করবেন না, সেটা থেকে বিপদ আসতে পারে কিন্তু আপনার। এই সময় হেলথের দিকে খুব নজর রাখবেন। আমি যাদের এই লাস্ট বলছি হেলথের সময়, এবং খুব পেশেন্স এবং স্থৈর্য দুটোই আপনারা রাখবেন। এবং নতুন কোনো ভেঞ্চার স্টার্ট করবেন না, সেটা বারবার বললাম। নতুন ভেঞ্চার স্টার্ট করতে গেলে যেটা মুখ্যত লাগে সেটা হচ্ছে স্যাটার্নের তো পজিশন বেটার লাগবেই, কারণ কর্মপতি, সে কর্মের সাথে যুক্ত। কিন্তু বৃহস্পতির ভালো পজিশন লাগে। বৃহস্পতির পজিশন এই মুহূর্তে সে নবাংশে তুলায় বসে রয়েছে এবং শনিও সেখানে বসে রয়েছে। তো অ্যাকচুয়ালি সেখানে একটু জড়তার সৃষ্টি করছে এই জায়গাটা, কারণ মকর থেকে এটা 10th হাউস, সো খুব বেশি গ্রোথ আপনাকে দেবে না। এবং বৃহস্পতি কিন্তু অগস্ট মাসের একদম শুরুর দিক পর্যন্ত থাকবে, তারপরে বৃশ্চিকে চলে যাবে নবাংশে। এবং বৃহস্পতির গতি যেহেতু এখন কমে এসছে, মোটামুটি 8 মিনিটের মতন ভেলোসিটিতে সে এসে গেছে, তার ফলে নতুন কোনো ভেঞ্চার শুরু করা উচিতই নয়। এবং মঙ্গল যতক্ষণ ওয়েল পজিশনড না হচ্ছে, অর্থাৎ সে যতক্ষণ বৃষ রাশিতে ট্রানজিট না করে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ততদিনে রাহুও চলে আসবে 23 ডিগ্রির কাছাকাছি। তো দুজনের মধ্যে মোটামুটি 8 ডিগ্রির মতন ডিফারেন্স এসে যাবে। সেই সময়টা পর্যন্ত আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হবে আর কি। অ্যাজ এ হোল সময় নিয়ে বেশি চিন্তা করবেন না, কিন্তু সংযত থাকবেন, সচেতন থাকবেন, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবেন না, এবং শরীরের কোনো উপদ্রব হলে ডক্টর দেখিয়ে নেবেন। আর একটা জিনিস যেটা করব, যেটা সবাইকে বলবো আর কি, সেটা হচ্ছে যারা বিভিন্ন মন্ত্র সাধনা বা এই সমস্ত কিছু করতে চান, কারণ এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসটা কিন্তু খুব কমে যাবে, তারা একটু জোর করে, যাদের আগে থেকে যাদের এই প্রকৃতিটা রয়েছে, যারা সহজে সে জায়গায় নিজেকে কনসেন্ট্রেট করতে পারেন, যদিও খুব টার্বিউলেন্স দেবে, কিন্তু তবুও একটু হার্ড ট্রাই করবেন যাতে সিচুয়েশনটা আপনাদের পক্ষে আসে এবং আপনারা সেটাকে সামহাউ ট্যাকল করে চলতে পারেন এবং তার পরিণতিতে একটা বেটার ফল দেয়। আর বাচ্চাদের থেকে কিন্তু খুব সাবধান, বাচ্চাদের কোনো রকম রিস্কফুল কাজ করতে দেবেন না। যত রকম
আমাদের ইম্পোজিশন আছে, সেই ইম্পোজিশনগুলোকে মেনে চলবেন এবং অতিরিক্ত প্রেশারের কাজ বা কোনো কিছু পারচেস করা, বিশেষত ইমুভেবল প্রপার্টি, সেগুলো একটু বুঝে শুনে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, অভিজ্ঞ হাত ভালো করে দেখিয়ে তারপরে করবেন। ভালো থাকবেন, নমস্কার।